আজকের গল্প ডুমুর দহের ডাকাত। অন্ধকারে নদীর বুক চিরে এগিয়ে চলেছে একটা সরু লম্বা ছিপ নৌকো। ৫-৬ জন লোক একসাথে বৈঠা বেয়ে চলেছে। অন্ধকারে তাদের দেখলে মনে হবে একদল কালো ছায়া মূর্তি যেন যন্ত্রের মতো কাজ করে চলেছে। তখনও আকাশে চাঁদ ওঠেনি, শুধু নদীর জল আর মাথার উপর আবছা সাদা আকাশে কয়েকটা তারার আলো। বাকি সব আধারে ছেয়ে আছে। ভাগীরথীর জলে তখন ভাটার প্রবল স্রোত চলেছে। স্রোতের জলে নৌকার মাঝিদের বৈঠার ছপ ছপ আওয়াজ উঠছে অল্প অল্প। লম্বা নৌকার পিছনের গলুইয়ের দিকে বসে থাকা ব্যক্তিটি শুধু নির্বিকারভাবে চেয়ে আছে সামনের দিকে, একটু যেন চিন্তিত। দেখতে দেখতে এক বিরাট চড়া এসে যেন গঙ্গার জলকে 2 ভাগে ভাগ করে দিল। চড়ার বুকে হোগলার ঝোপ মাথা তুলে দাঁড়িয়ে, ব্যাং আর ঝিঝির ডাকে পূর্ণ। 2-1টা মাদার গাছের পাতায় পাতায় জোনাকির ঝাঁক জ্বলছে। সরু খালের মতো জায়গাটা দিয়ে কিছুটা গিয়ে নদীর খানিকটা যেন চড়ার মধ্যে ঢুকে গেছে। সেই সরু জলধারা দিয়ে ছিপটা হোগলা ঝোপের আড়ালে আড়ালে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তখন পলাশির যুদ্ধ সবে শেষ হয়েছে। বাংলায় চলছে এক অদ্ভুত শাসন। নবাব মির্জাফরের হাতে কোনো শাসন ক্ষমতা নেই, শাসন করার ইচ্ছেও তার নেই। নবাব হওয়ার স্বাদও তার মিটেছে। এখন তিনি ইংরেজ কোম্পানিকে টাকার যোগান দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। অন্যদিকে ইংরেজ কোম্পানি এখনই বাংলার শাসক হতে চায় না। তাদের উদ্দেশ্য শুধু অর্থ লাভ করা। এই দুইয়ের মাঝে পড়ে বাংলার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে বাড়তি রাজস্ব দিতে হচ্ছে, অন্যদিকে ডাকাতদের হাতে তাদের ধনে প্রাণে মারা পড়তেও হচ্ছে। আমাদের গল্পের সূত্রপাত এই রকম এক সময়। এলাকাটি হুগলির বলাগড় থানার একটি ছোট জনপদ ডুমুরদহ। সেকালে এই ডুমুরদহ ছিল জল ডাকাতির জন্য অত্যন্ত কুখ্যাত একটি অঞ্চল। সেকালের জমিদারেরাও ছিলেন এক একজন ডাকাত সর্দার। ডুমুরদহের বিখ্যাত জমিদার বংশ ছিল রায় পরিবার। জমিদার হলেও এরা নদীতে জল ডাকাতির জন্য কুখ্যাত ছিলেন। বিশেষ করে জমিদার কেশব রায় জল ডাকাতির সূত্রপাত ঘটান বলে শোনা যায়। সেই থেকে শুরু। এখন ডুমুরদহ ও তার আশেপাশের নদীতে রাতে, এমনকি দিনের বেলাতেও জলপথে ডাকাতের হামলা লেগেই আছে। এই ডাকাতরা এতটাই বেপরোয়া যে পুলিশ বা চৌকিদারদের এরা ধর্তব্যের মধ্যেই আনে না। আর সে সময় পুলিশি ব্যবস্থা একদমই শক্তিশালী ছিল না। কিছু ক্ষেত্রে ডাকাতদের সাথে গ্রাম্য চৌকিদারদের একটা গোপন যোগসাজশও থাকা আশ্চর্য ছিল না। যাই হোক, আমরা আবার ডুমুরদহের চড়ায় ফিরে আসি। লুকোনো জায়গাটায় বেশ নিশ্চিন্তে ছিপ নৌকার মাঝিরা বসেছিল। 2-1জন কলকেতে তামুক সাজিয়ে টেনে নিচ্ছিল আর চাপা স্বরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এমন সময় চুপচাপ বসে থাকা ব্যক্তিটি মুখ খুলল। আবছা অন্ধকারে শুধু গলা শুনে বোঝা যায় সামনে থাকা ব্যক্তিটি কে। মানুষটি বলল, পীতাম্বর, মহেশ সামন্তর নাও এ তল্লাট দিয়ে যাবে তো? এখনো তো দেখা দিল না। পীতাম্বর চাপা স্বরে বলল, কোনো চিন্তা নেই কর্তা, গনসা একেবারে পাকা খবর পাইতেছে, লাও এলো বলে। কর্তা বলে যাকে ডাকা হলো সে হলো শ্যাম মল্লিক, লোকে বলে শ্যামা ডাকাত। শরীরে মায়া দয়ার লেশ মাত্র নেই। দলবল জুটিয়ে প্রায়ই গঙ্গায় ডাকাতি করে।
আসল লক্ষ্য হল বণিক বা ব্যাপারীদের নৌকো। তখন বলাগড় ছিল নৌকো বানানোর এক কেন্দ্র। কত ধরনের যে নৌকা তৈরি হতো এখানে তার লেখাজোখা নেই। ব্যাপারীরা পছন্দ করত একটু বড় ধরনের মহাজনী নাও, যাতে অনেক জিনিসপত্র ধরে, অথচ ঝড় জলে সহজে কাত হয়ে যায় না, কিন্তু মালপত্র নিয়ে যেত খুব ধীর গতিতে, আর ডাকাতের ভয়ে লোকজনও থাকত বেশ কিছু। সেদিন বিকেলেই বণিক মহেশ সামন্তর দুখানা মহাজনী নৌকা সপ্তগ্রামের বন্দর ছেড়ে সরস্বতী নদী হয়ে গঙ্গা নদী ধরে চলেছে নবদ্বীপের দিকে। মাঝে পড়বে ডুমুরদহের চড়া। নৌকায় দামি জিনিসপত্র ঠাসা, দামি কাপড়, পট্টবস্ত্র, চন্দন কাঠ ও আরও জিনিসপত্র চলেছে নবদ্বীপ অভিমুখে। দুটি নৌকাতে মাঝি মাল্লা ছাড়াও জন কয়েক লেঠেল রয়েছে। সামনের নৌকাটা একটু বড়, জিনিসপত্র বাদ দিয়ে কিছুটা থাকার জায়গাও আছে। তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন মহেশ সামন্ত। হাতে একটা গড়গড়া নল, তা থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে। তখন পরন্ত বেলা, গঙ্গার জলে সূর্যের লাল আলো পড়েছে। এমন সময় নৌকোর উপর থেকে নেমে এলো দিবাকর, সামন্ত মশাইয়ের লেঠেল সর্দার। তাকে আসতে দেখে সামন্ত মশাই বললেন, এসো দিবাকর, সব ঠিক আছে তো? দিবাকর বলল, কর্তা, এমনিতে সব ঠিক আছে, কিন্তু। দিবাকর চুপ করে রইল। সামন্ত মশাই একবার তার দিকে তাকিয়ে বললেন, কিন্তু কি? কর্তা, এই সাঁঝ লামতে চলেছে, এদিকে এত মালপত্তর, সামনেই ডুমুরদহের চড়া আসছে, ও জায়গা ভালো লয়, ডাকাতের আড্ডা, ওদিকে আশেপাশে গাঁগঞ্জ নেই। তা আজকের রাতটা এখানে ওই গাঙের বুকে থাকলেই মনে লয় ভালো হতো। সামন্ত মশাই কিছুক্ষণ চুপ করে চিন্তা করলেন, তারপর বললেন, এখনো তো সন্ধ্যা নামেনি দিবাকর, তোমরা সবাই আছো, দুটো গাদা বন্দুক আছে, সারা রাত এখানে কাটালে নবদ্বীপ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। ওদিকে পণ্ডিতেরা সব পথ চেয়ে বসে থাকবে। চলো, গোবিন্দ স্মরণ করে এগিয়ে চলি, তারপর সব প্রভুর ইচ্ছে, তিনি যা করবেন তাই হবে। দিবাকর শুকনো মুখে যে আগে কর্তা বলে চলে যাচ্ছিল। সামন্ত মশাই তাকে আবার ডাকলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, শোনো দিবাকর, হাতিয়ারগুলো এবেলা সব নৌকোর ছাতে নিয়ে রাখো। পবন মাঝিকে বলো পিছনের নৌকার সাথে সাথে চলতে, আর সবাই সজাগ থেকো। ঠিক আছে কর্তা। দিবাকর চলে গেল। মহেশ সামন্ত মশাই আবার তাকিয়ায় ঠেস দিয়ে চিন্তামগ্ন হয়ে পড়লেন। তার মন চলে গেল বাড়িতে। মেয়েটা, ছেলেটা তার পথ চেয়ে বসে থাকবে। এ যাত্রা উদ্ধার পেয়ে ওদের কাছে ফিরতে পারলে হয়। তিনি কি মনে করে একবার নৌকার ছাতে উঠলেন। দিবাকরের সাথে একটু পরামর্শ করা দরকার। তখন আঁধার নেমেছে। দিবাকর আর তার লোকেরা একটা লণ্ঠন জেলে নৌকোর ছাতে জড়ো করছে সরকি, বল্লম, লাঠি আর গাদা বন্দুক। এই মুঙ্গেরি গাদা বন্দুকগুলো ভালোই কাজের, কিন্তু মুশকিল হলো একবার গুলি ছুড়লে আবার বারুদ ভরে গুলি ছুড়তে বেশ সময় লাগে। দুই নৌকোয় একটা করে মোট দুটো বন্দুক আছে। তাকে আসতে দেখে দিবাকর এগিয়ে এলো। সামন্ত মশাই তাকে একটু আড়ালে নিয়ে গেলেন, বললেন, দিবাকর, আমার মন বলছে আজ তো কিছু একটা ঘটবেই, কিন্তু একবার যখন রওনা দিয়েছি তখন আর দাঁড়ানো যাবে না। আর গাঙের জলে সারা রাত দাঁড়িয়ে থাকলেও রাতেও শত্রু আসতে পারে, কাজে এগিয়ে যেতেই হবে। তুমি আমাকে কথা দাও, আমার কিছু হয়ে গেলেও তুমি যেভাবে হোক এই নৌকা মাল সমেত নবদ্বীপে পৌঁছে দেবে। মহেশ সামন্ত কথার খেলাপ করে না, তারা অপেক্ষা করে থাকবে। ওই নবদ্বীপের মঠে এক মহাযজ্ঞের আয়োজন হচ্ছে,
দান ধ্যানের সব পণ্য আমার নৌকোয় আছে। না পৌঁছলে আমার মান থাকবে না দিবাকর। দিবাকর বেশি কথা বলে না, শুধু বলল, কর্তা, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রাণ দিয়েও নাও আমি পৌঁছে দেব। মহেশ সামন্ত যেন একটু আশ্বাস পেলেন, তারপর বললেন, দিবাকর, শোনো, আমার যাই হোক সবাইকে জানিয়ে দেবে, কেউ যেন কারো জন্য অপেক্ষা না করে। মাঝিদের জানিয়ে দাও, কোনো অবস্থাতেই যেন নৌকো না থামে। আর ওই লণ্ঠনগুলো নিভিয়ে দাও। সবাইকে হাতিয়ার নিয়ে তৈরি থাকতে বলো। আমার মন বলছে সামনে বিপদ আসছে। ওদিকে ডুমুরদহের চরে ঘাস ঝোপের আড়ালে মশার কামড় খেয়ে খেয়ে ডাকাতের দল ব্যস্ত হয়ে পড়েছে। বৈদ্যনাথ বলে উঠল, কই রে পীতাম্বর, তোর লাউ কোথা? মশার কামড়ে হাত পা ফুলে গেল। পীতাম্বর বলে উঠল, তাই তোরে বোধে, ও কনসা তো মিথ্যে খবর পাঠায় না, তা কি হলো? এমন সময় শ্যামা সর্দার চাপা গলায় বলে উঠল, লাউ আসছে, তৈরি হ সবাই। বহু দূরের অন্ধকার নদীবক্ষে দুটো কালো বিন্দুর মতন দেখা যাচ্ছে দুটো নৌকা। দেখতে দেখতে সে দুটি কাছে এগিয়ে আসছে। মহেশ সামন্ত সব আলো নিভিয়ে রাখতে বলেছিলেন, তাই নৌকার গতিবিধি শ্যামা সর্দারদের লোকেদের আগাম টের পেতে অনেক সময় লেগে গেল। যখন তারা টের পেল তখন বেশ কিছুটা দেরি হয়ে গেছে। ডুমুরদহের চড়া বেশ বড়, এক প্রান্তে নদী বেশ চওড়া, আরেক প্রান্তে একটা সরু ধারা প্রবাহিত হয়ে চলেছে। সাধারণত সব মহাজনী নৌকোগুলি বড় জলধারাটি দিয়ে এগিয়ে যেতেই পছন্দ করে, কিন্তু আজ মহেশ সামন্তর দুটি নৌকা দুই পথ ধরে এগোলো। দুটি নৌকার মধ্যে যেটি একটু ছোট, সেটি চড়ার যেদিকে নদীর ছোট শাখাটি চলে গেছে সেই পথ ধরল। বড় নৌকাটি মূল শাখাটি ধরে এগোতে লাগলো। শ্যামার দল হকচকিয়ে গেল। তারপরেই তারা বড় নৌকাটির পিছু নিল। দ্রুতগতি ছিপ নৌকাতে পরপর জ্বলে উঠল মশাল। ডাকাতের দল কোনো রাগ ঢাক না রেখে মরিয়া হয়ে হাকার দিয়ে উঠল, জয় মা কালী। দেখতে দেখতে ছিপ নৌকাটি মহেশ সামন্তর মহাজনী নাওয়ের গায়ে গিয়ে ভিড়ল, কিন্তু দিবাকরের লোকজন বল্লম ছুটতে শুরু করেছে। ডাকাত দলের সাথে দিবাকরের দলের ঘোর লড়াই শুরু হয়ে গেল। কিন্তু পীতাম্বর, বৈদ্যনাথ, কালু, যোগ এরা সব পাকা লেঠেল। তাদের হাতে তলোয়ার, খাড়া, লেজা প্রভৃতি অস্ত্রগুলিও মশালের আলোয় ঝিলিক দিয়ে উঠল। তাদের আক্রমণে দিবাকরের দল যে আর বেশি টিকতে পারবে না তা ভালোই বোঝা যাচ্ছিল। এবার শ্যামা ডাকাতের হুঙ্কার শোনা গেল, সামন্ত মশাই, আর কেন এই ছুচোর দল নিয়ে পার পাবে ভেবেছ? এখনো সময় আছে, লাও আমাদের হাতে ছেড়ে দাও, নয়তো। উত্তরে নাওয়ের ছাদের উপর থেকে সামন্তর হাতের গাদা বন্দুক গর্জন করে উঠল। ডাকাতদের একজন জলে পড়ে গেল। সামন্ত চেঁচিয়ে উঠল, নও থেকে পালা কুকুরের দল, নয়তো সব কটা মরবি। এবার শ্যামার ইশারায় একজন জলে ডুব দিল। অন্যেরা আরো বেশি করে আক্রমণ শুরু করল। যে ডুব দিয়েছিল সে সাঁতার দিয়ে নৌকোর পিছনে এসে কাছি বেয়ে পিছন দিক দিয়ে নৌকায় উঠতে লাগলো। মহেশ সামন্ত তখন গাদা বন্দুকে বারুদ ভরছিলেন। এমন সময় যোগও নিঃশব্দে তার পিছনে এসে হাজির হলো। তার হাতে একটা ছোট কিন্তু খুব ধারালো ছুরি। কিন্তু ঠিক এমনি সময় আকাশে মেঘ সরে গিয়ে চাঁদটায় একটু উকি দিল। সম্ভবত সেই আলোতেই যোগর হাতের ছুরিটা চকচক করে উঠল। মহেশ সামন্ত পিছনে ফিরতেই যোগও তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সময় মতো হাতের গাদা বন্দুকের বাঁট দিয়ে আঘাতটা তিনি ঠেকালেন। তারপর যোগর সাথে তার ঝটাপটি বেঁধে গেল। দিবাকরের গলা শুনে গেল, হুঁশিয়ার, জলে পড়ে যাবেন গো, সাবধান। কিন্তু অন্য ডাকাতদের এড়িয়ে সে এদিকে আসতে পারছিল না। মহেশ সামন্ত
সুযোগ মতো গাদা বন্দুকের এক মোক্ষম বাড়ি বসিয়ে দিলেন যোগর মাথায়। সেটা এতই জোরদার ছিল যে যোগ বোঁ করে ঘুরে গিয়ে নৌকোর ছাতে মুখ থুবড়ে পড়ল, আর উঠল না। কিন্তু সামন্ত মশাইও বাড়িটা মেরে আর টাল সামলাতে পারলেন না। ছাতের ধার থেকে একদম গঙ্গার জলে তিনি উল্টে পড়লেন। দিবাকর চেঁচিয়ে উঠল, কর্তা! তখন প্রবল জোয়ারের টান শুরু হয়েছে। সামন্ত মশাই হাবুডুবু খেতে লাগলেন। শুধু তার দু একটি কথা শোনা গেল অস্পষ্টভাবে। দিবাকর, যা বলেছি মনে রাখিস। তারপরে তাকে আর দেখা গেল না। চড়া শেষ হয়ে গেছিল। অন্য নৌকাটি ততক্ষণে ওপাশ থেকে এগিয়ে এসেছে, সেটা থেকেও বন্দুকের আওয়াজ শোনা গেল। বেগতিক বুঝে আহতদের তুলে নিয়ে ডাকাতের দল ছিপ নৌকায় করে সরে পড়তে লাগলো। যোগকেও তারা নিয়ে গেল। দুটো নৌকা থামিয়ে সামন্তকে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। দিবাকরের মনে পড়ল কর্তার শেষ কথাগুলো। মহেশ সামন্ত বলেছিলেন কোথাও না থেমে নবদ্বীপের দিকে এগিয়ে যেতে। সঙ্গের লোকজনের মধ্যে দু তিনজনকে কাছাকাছি একটা গ্রামের কাছে নামিয়ে দিয়ে নাও নিয়ে দিবাকর এগিয়ে চলল। তখন সবে সকাল হয়েছে। দুর্লভপুরের ঘাটে একজন মানুষকে কোনো মতে জল থেকে হাঁচড় পাঁচড় করে ডাঙায় উঠতে দেখা গেল। চারপাশে বেশ ঘন গাছপালা। প্রায় ছিন্ন বেশ জলে ভেজা মানুষটি কিছুক্ষণ একটা গাছের তলায় বসে রইলেন। ফাঁক ফোকর দিয়ে রোদ এসে পড়েছে, পাক পাখালির ডাক শোনা যাচ্ছে। ক্লান্তিতে তার মাথাটা নুয়ে পড়েছে। সামনেই একটা খুব সরু মানুষের পায়ে চলা পথ চলে গেছে একে বেঁকে। কতক্ষণ এইভাবে চলে গেল তা বোঝা গেল না। হঠাৎ সামনে থেকে কারো গলা শোনা গেল, তুই কে রে? চমকে তাকিয়ে সামন্ত মশাই দেখলেন সামনে দুজন প্রায় উলঙ্গ মানুষ দাঁড়িয়ে। তাদের কোমরে শুধু এক ফালি ন্যাকড়া জড়ানো। লোক দুটির একজনের হাতে একটা গুলতি। সম্ভবত এরা আদিবাসী, পাখি টাখি শিকার করতে বেরিয়েছে। মহেশ সামন্ত কিছুটা মুখে বলে আর কিছুটা আকার ইঙ্গিতের মাধ্যমে তার অবস্থাটা বোঝালেন। লোক দুটি কি বুঝল তা বোঝা গেল না, কিন্তু হাত নেড়ে তাদের সঙ্গে চলতে বলল। সামন্ত মশাইও দ্বিরুক্তি না করে তাদের সাথে চলতে লাগলেন। জঙ্গলের মধ্য দিয়ে সরু পথটি এঁকে বেঁকে চলে গেছে। লোক দুটি না থাকলে সামন্ত মশাই নিশ্চয়ই এ জঙ্গলে পথ হারিয়ে ফেলতেন। কিছু দূর যাবার পরে একটা গ্রাম দেখা দিল। কয়েকটা মাত্র কুঁড়ে ঘর, উলঙ্গ বাচ্চা কাচ্চারা খেলছে। সবাই অবাক হয়ে সামন্ত মশাইকে দেখতে লাগলো। পথটা শেষ হলো একটা বড় বটগাছের কাছে। সামন্ত মশাই অবাক হয়ে দেখলেন সেই বটগাছটার খুব কাছ দিয়েই গেছে নদীটা। তার মানে এটা একটা বাঁকের মুখ। হয়তো তার নাও দুটো এখান দিয়েই গেছে, যদি ডাকাতের হাত থেকে রক্ষা পেয়ে থাকে। গোবিন্দ জানেন কি হয়েছে ওদের কপালে। হঠাৎ মন্দিরের ঘণ্টার শব্দ শুনে ফিরে তাকালেন তিনি। আরে, বটগাছের উপাশে একটা ছোটখাটো মন্দির না? তাকে আরো আশ্চর্য করে একজন সন্ন্যাসী বেরিয়ে এলেন মন্দির থেকে। হরিওম। শান্ত সৌম্য চেহারা। তিনি বটতলায় বসে সামন্ত মশাইকে ইশারায় কাছে বসতে বললেন। ক্লান্ত সামন্ত মশাই আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বটগাছের ছায়াতে বসে পড়লেন। সন্ন্যাসী ধীরে ধীরে একটি দুটি প্রশ্ন করে সামন্ত মশাইয়ের সব কথা জেনে নিলেন। তারপর বললেন, তোমার চিন্তা নেই। গতকাল রাতে সে নৌকাগুলি এখান দিয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। ডুমুর দহের চড়ায় যে গতকাল রাতে জল ডাকাতি হয়েছিল সে খবরও পেয়েছি। ওই শ্যামা ডাকাতের বিরাট বার বেড়েছে। উপস্থিত, তুমি এখন বিশ্রাম করো, আহার্য গ্রহণ করো। ছিন্ন বস্ত্র ত্যাগ করে এই ধুতি আর কাপড় পরে নাও। আমি তোমার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করছি।
শ্রদ্ধায় সামন্ত মশাইয়ের মাথা নত হয়ে গেল। আপনার থেকেই তিনি হাত জোর করে সাধুকে প্রণাম করলেন। তারপর বললেন, প্রভু, আপনি আমাকে বিরাট চিন্তার হাত থেকে বাঁচিয়েছেন। আমার নৌকো দুটি যে বেরিয়ে যেতে পেরেছে, এতেই আমার সব চিন্তার অবসান হয়েছে। এখন বলুন, এই জায়গাটি কোন জায়গা, আর এই আদিবাসী লোকেরাই বা কারা, আর আপনি এদের সঙ্গে এখানে কেন রয়েছেন? সন্ন্যাসী বললেন, এই জায়গাটি দুর্লভপুর মালোপাড়া। যেখানে কালকে জল ডাকাতি হয়েছিল তার থেকে অনেকটা দূরে। তোমার ভাগ্য ভালো যে তোমার সলিল সমাধি হয়নি। এই লোকগুলি জাতিতে মালো, এদের বড় অভাব, কিন্তু ডাকাতের আক্রমণ থেকে এরাও রক্ষা পায় না। আমি এদের কিছু কিছু উপকার করার চেষ্টা করি, আর এই মন্দিরে যে মা আছেন আমি তার পূজা করি। কিন্তু সব সময় আমার এখানে থাকা হয় না। আমি বেশিরভাগ সময় বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। কিন্তু তাছাড়া আমার অন্য একটা পরিচয়ও আছে, তবে সে পরে হবে। সন্ন্যাসী আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দুজন আদিবাসী লোক এসে তাকে কি যেন বলল। সন্ন্যাসী যেন একটু ব্যস্ত হয়ে উঠলেন। তারপর সামন্ত মশাইকে বললেন, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল বলতে পারো। তোমার লোক খোঁজ করতে করতে এখানে এসেছে। এখনই এরা তাদেরকে নিয়ে এখানে আসবে। আমার লোক কোথায় তারা? সামন্ত মশাই উদ্গ্রীব হয়ে উঠলেন। একটু পরেই ওদের তিনজনকে ছুটতে ছুটতে আসতে দেখা গেল। ওই তো কথা কথা। রামু, ভোলা আর গোবিন্দ কর্তাকে দেখে প্রায় কেঁদেই ফেলে। সব শুনে ওরা সন্ন্যাসীর পায়েও লুটিয়ে পড়ল। সেদিন সেখানেই সবার থাকা খাবার আয়োজন হলো। দুপুরে কথা হচ্ছিল সামন্ত মশাই আর সন্ন্যাসীর মধ্যে। তখন চারদিক প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। অনেক দূরে বনের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর ডাক। সন্ন্যাসী বলছিলেন, তা তুমি এখন কি করবে ভাবছ? সামন্ত মশাই দুদিকে মাথা নাড়লেন। কিছু ঠিক করিনি। আমার নৌকোগুলো মালপত্র পৌঁছে না ফেরা পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। সন্ন্যাসী বললেন, আমার তো মনে হয় তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। হয়তো ডাকাতরা বদলা নেবার জন্য তোমার বাড়িতেও হামলা করতে পারে। এই অবস্থায় তোমার স্ত্রী, পুত্র, কন্যারও নিরাপত্তা দরকার। তাই আমি বলি, তুমি বাড়ি ফিরে যাও। এই কথায় সামন্ত মশাইকে আরো বেশি চিন্তিত দেখালো। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমি যে বাড়ি ফিরে যাব, তা আমার লেঠেলরা তো বেশিরভাগই ওই নৌকোতে নবদ্বীপ চলে গেছে। এই অবস্থায় গৃহ রক্ষা করব কাদের দিয়ে? সন্ন্যাসী একটু চিন্তা করলেন। তারপর বললেন, এতে চিন্তা করার কি আছে? এখানকার মালোরা খুব লড়াই জানে, এরা খুব বিশ্বাসীও হয়। তুমি এদের কয়েকজনকে তোমার বাড়িতে নিয়ে যাও, কিন্তু এরা খুব গরিব, পারলে এদের একটু উপকার করার চেষ্টা করো। মহেশ সামন্ত বললেন, অবশ্যই চেষ্টা করব। আপনি আমাকে বাঁচালেন, এখন অনুগ্রহ করে এদের মধ্য থেকে কিছু লোককে বাছাই করে দিন। আমি তাদের নিয়ে আমার বাড়িতে তাড়াতাড়ি ফিরতে চাই। বাড়ির জন্য মন খুব উতলা হয়ে উঠেছে। বিকেলের দিকে দুটি নৌকা জোগাড় করে মহেশ সামন্ত ও তার লোকজন দুর্লভপুর মালোপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে রইল বেশ কয়েকজন বাছাই করা যোদ্ধা। সন্ধ্যা হওয়ার মুখে তিনি সপ্তগ্রামের কাছে তার বাড়িতে গিয়ে পৌঁছলেন। সেদিন গভীর রাতে ডুমুরদহের কালির চরের জঙ্গলে জড়ো হয়েছে বেশ কয়েকজন মানুষ। ঘন জঙ্গলের মাঝে এক ভাঙা কালী মন্দির। এখানে ওখানে জ্বলছে দু একটা মশাল। মন্দিরের সামনে জড়ো হয়েছে বৈদ্যনাথ, পীতাম্বর এবং আরও বেশ কিছু ডাকাত। চাতালের উপর দাঁড়িয়েছিল শ্যাম মল্লিক, লোকমুখে যার নাম শ্যামা ডাকাত। শ্যামা বলে উঠল, ভাইয়েরা, ওই মহেশ সামন্ত আমাদের অনেক ভুগিয়েছে। আমাদের বেশ কয়েকজন সঙ্গী সেদিনের জল ডাকাতির সময় মারা গেছে।
ওই মহেশ সামন্তকে আমরা সহজে ছাড়ব না। এরপরে আমরা ওই সামন্তর বাড়িতেই হামলা করব। কিন্তু ওস্তাদ, বলে উঠল পীতাম্বর, খবর পেয়েছি ওই বুনোরা এসে ওর বাড়ি পাহারা দিচ্ছে। ওরা তীর ধনুক চালাতে ওস্তাদ। শ্যামা গর্জে উঠল, কটা বুনোর ভয়ে শ্যামা ডাকাত পিছিয়ে আসবে? শোনো সবাই, আজ থেকে 7 দিন পরে অমাবস্যার রাতে আমরা মহেশ সামন্তর বাড়িতে হামলা করব। সবাই প্রস্তুত হও, এবার যেন কোনো ভুল না হয়। খবর পেয়েছি নবদ্বীপে ব্যবসা করেও ভালোই কামিয়েছে। কিছুটা কমানো দরকার। ওর বাড়ির ঘাত গোছ সম্পর্কে যত পারো খবর জোগাড় করো, সব হাতিয়ার জোগাড় করো, রনপা বানাও, আর খবর নাও ওই পুলিশের চর কোথায় কোথায় আছে। আমি খবর পেয়েছি এক বেটা সন্ন্যাসী নাকি এদিকে খুব ঘোরাফেরা করছে। কে সে? খোঁজ নাও। পুলিশও হতে পারে বা চোরও হতে পারে, হয়তো সামন্তর বাড়িতেও যেতে পারে। ওদিকেও নজর রেখো। এখন সকলে যাও, ঠিক 7 দিন পরে সন্ধ্যাবেলা এখানে সবাই চলে আসবে। কয়েকদিন পরের ঘটনা। সেদিন সকালবেলা সামন্ত বাড়িতে বেশ খুশির আবহাওয়া। 2টি মহাজনী নাও সমেত দিবাকর ফিরে এসেছে। মাঝি, মাল্লা, লেঠেল সবাই এসে হাজির। এই বাণিজ্যে সামন্ত মশাইয়ের ভালোই লাভ হয়েছে। তিনি সবার মধ্যে লাভের একটা অংশ দানও করেছেন। ডাকাতের আক্রমণে একটি নাওয়ের কিছুটা ক্ষতি হয়েছিল, সেটাকে সাঁতগাঁওয়ের বন্দরে মেরামতের কাজ চলছে। লোকজনের ভিড় কিছুটা কমে এলে দুপুরের দিকে গোবিন্দ এসে খবর দিল, কর্তা, সেই সন্ন্যাসী ঠাকুর এসেছেন। সামন্ত মশাই লাফ দিয়ে উঠলেন, নিজেই ছুটে চললেন ফটকের দিকে। গিয়ে দেখলেন পাহারাদার মালদের সাথে সেই সন্ন্যাসী কথাবার্তা বলছেন। মহেশ সামন্ত শটান গিয়ে সন্ন্যাসীর পায়ে উপুর হয়ে পড়লেন। অতি বিব্রত সন্ন্যাসী ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে ধরে তুললেন, বললেন, এ কি করছেন সামন্ত মশাই? নিজেকে সংযত করুন। আমি আপনি সবাই তার ইচ্ছেতেই চলি, সবই গোবিন্দর ইচ্ছা। চলুন ভিতরে চলুন, আপনার সাথে দরকারি কথা আছে। দুজনে একটি নিভৃত কক্ষে এসে বসলেন। সন্ন্যাসী ঠাকুর কোনো আহার্য বা পানীয় গ্রহণ করলেন না, সরাসরি কথায় চলে গেলেন। একটু গম্ভীর মুখে তিনি বললেন, সামন্ত মশাই, আমি খবর পেয়েছি ওই ডাকাতের দল খুব শিগগিরই আপনার বাড়ি আক্রমণ করতে পারে। এখন আপনার লেঠেল বা পাহারাদারদের কোনো অভাব নেই, তবুও বলবো আপনি খুব সাবধানে থাকবেন। আপনার বাড়িতে যারা কাজকর্ম করে সেই লোকেদের মধ্যে যদি কেউ নতুন থাকে তাহলে অবিলম্বে তাকে বরখাস্ত করুন, পাহারা আরও জোরদার করুন। আমি বুঝতে পারছি না ওরা কবে আসবে, তবে সাধারণত ওরা অমাবস্যার রাতেই আক্রমণ করে, আর অমাবস্যা আসতে আর বিশেষ দেরি নেই। সন্ন্যাসীর কথায় মহেশ সামন্ত বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। নবদ্বীপ থেকে নাও ফিরে আসায় তিনি একটু নিশ্চিন্ত বোধ করছিলেন, কিন্তু আবার তাকে দুশ্চিন্তা গ্রাস করে ফেলল। একটু চুপ করে থেকে তিনি বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চিন্ত মনে বলুন। আপনি কি সত্যিকারের সন্ন্যাসী নাকি ছদ্মবেশী অন্য কেউ? সন্ন্যাসী স্মিত হেসে বললেন, সামন্ত মশাই, এই প্রশ্নের উত্তর দেবার সময় এখনো আসেনি। কথায় বলে না, দেওয়ালেরও কান আছে। তাই ওই কথা এখন থাক, এবার আমার যাবার সময় হলো। হয়তো খুব শিগগিরই আবার দেখা হবে। সন্ন্যাসী উঠে পড়লেন এবং সদরের দিকে রওনা দিলেন। হতভম্ব সামন্ত মশাই চুপচাপ ঘরের মধ্যে বসে রইলেন। পরদিনই সামন্ত মশাই দিবাকরকে ডেকে পাঠালেন। দিবাকর এলে তাকে নিয়ে ঘুরে ঘুরে সমস্ত বাড়ির নিরাপত্তা খুঁটিয়ে দেখতে লাগলেন। বহুদিনের পুরনো প্রাচীরের গায়ে গায়ে অনেক বট অশ্বত্থের গাছ উঠেছে, তার 2-1টা চড়ে ছাদে উঠে যাওয়া অসম্ভব নয়। অবিলম্বে সেই সমস্ত গাছগুলিকে কাটাবার হুকুম দিলেন সামন্ত মশাই। গাঁদা বন্দুকগুলিকে আবার মেরামত করলেন।
একেবারে আনকোরা নতুন লোকদের কিছুদিনের জন্য বিদায় দিলেন। তারপর দিবাকরের সঙ্গে এক নিভৃত কক্ষে বসে সলা পরামর্শ করতে লাগলেন। দিবাকর বহুদিনের কর্মচারী এবং বিশ্বাসী লেঠেল সর্দার। এ বাড়ির ঘাত ঘোত সে ভালোই জানে। দিবাকর বলল, কর্তামশাই, আশপাশের অনেক জমিদার বাড়িতে ডাকাতি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত এরপরে এ বাড়িতেই ওরা হামলা করতে পারে। আর যদি ওই সন্ন্যাসী ঠাকুরের কথা মতো আগামী অমাবস্যার রাতে আক্রমণ করে, তাহলে আমাদের হাতে আর বেশি সময় নেই। খুব ভালো হতো যদি গিন্নিমা আর ওই ছেলে মেয়েদের কোথাও পাইতে দেওয়া যেত, কিন্তু এত অল্প সময়ে সেটা যখন সম্ভব নয়, তখন আমি বলবো ওই সামনের অমাবস্যার রাতে আপনি ওদের আর ওই সব টাকা পয়সা গয়নাকাটি যা আছে সব ওই লুকোনো কক্ষে রাখবেন। শুধু আপনি আর আমি সেই কক্ষের কথা জানি। কক্ষের চাবি আপনি নিজের কাছে রাখবেন। তারপর আপনি আর আমি ছাদে থাকব। গোটা বাড়ি ওই বুনোরা আর আমার লেটেলরা পাহারা দেবে। দেখব কিভাবে শ্যামা ডাকাত বাড়িতে সেধোয়। তবে কোনো কারণে যদি আমরা হেরে যাই, তাহলে পালাবার একটা রাস্তা খোলা রাখা দরকার। তা ওই যে ওই সরস্বতী নদী পর্যন্ত যে গোপন সুড়ঙ্গ পথ এবারের নিচ দিয়ে গেছে, সেই পথটা প্রয়োজনে আমরা ব্যবহার করব। তারপর যা আছে কপালে। মহেশ সামন্তর বাড়িটা সরস্বতী নদীর একেবারে কাছে। বহু পুরনো এ বাড়ির নিচ দিয়ে একটা গোপন সুড়ঙ্গ পথ সরস্বতী নদীতে গিয়ে মিশেছে। সে পথের খবর কেউ জানে না, একমাত্র দিবাকর আর মহেশ সামন্তই জানেন। বহুদিন আগে পর্তুগিজ হারমাত জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্যই এই সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। কিন্তু তারপরে সরস্বতী নদী নিজের গতিপথ অনেক পাল্টেছে। এখন এই বাড়ি থেকে সে বেশ কিছুটা দূর দিয়েই বয়ে যায়। কাজেই সেই সুড়ঙ্গ পথের প্রয়োজন ফুরিয়ে গেছে। দুপুরের দিকে দিবাকর আর সামন্ত মশাই শোবার ঘরের ভিতরে একটা লুকোনো দরজা খুলে একটা ছোট সিঁড়ি দিয়ে এগিয়ে চললেন। সুড়ঙ্গের ভিতরে একটা ভ্যাপসা গন্ধ ভরা। বহু পুরনো দিনের ছোট ছোট ইটের তৈরি দেয়াল, ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে জলের ফোঁটা পড়ছে। কিছু দূর যাবার পর সামনে থেকে একটু আলোর আভাস পাওয়া গেল। ঠান্ডা বাতাসও যেন এসে লাগলো এক ঝলক। আর একটু এগিয়ে সুড়ঙ্গের শেষ পাওয়া গেল। এক সময়কার শক্ত কাঠের দরজাটা কালের প্রভাবে জীর্ণ হয়ে গেছে। ফাঁক ফোঁকর দিয়ে আলো হাওয়া আসছে। দরজার ওপাশে ঝোপঝাড় জন্মে আছে। দুজনে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। সামন্ত মশাই জিজ্ঞাসা করলেন, ওপারে কি ওই জামাল সাহেবের দরগা দিবাকর? আগে হ্যাঁ কথা। তার মানে নদীটা আরো দূরে, তারা হয়তো ওদিক দিয়ে আসবে না। কিন্তু এই দরজাটার একটা ব্যবস্থা করতে হবে। আজই পবন মাঝিকে ডেকে আনো। ও ছুতরের কাজ জানে, বিশ্বাসী লোকও আছে। ওকে দিয়ে এটা সারাতে হবে। এই কি ঠিক আছে কথা। দেখতে দেখতে পরবর্তী অমাবস্যা এসে গেল। কালীর চড়ার বনে জড়ো হয়েছে একে একে পীতাম্বর, বৈদ্যনাথ, রাধা ডাকাত, গজা, বটা ও আরও বেশ কয়েকজন। ভগ্ন কালী মন্দিরে চলছে কালী মায়ের পূজা। পুজো শেষ করে শ্যামা ডাকাত নেমে এলো চাতাল থেকে। সবাই গোল হয়ে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে শ্যামা বলে উঠল, সবাই জড়ো হয়ে দাঁড়াও, হাতিয়ারগুলো এক জায়গায় জড়ো করো। সবার হাতিয়ারে মন্ত্রপুত তেল সিঁদুর লাগিয়ে দিল শ্যামা ডাকাত। প্রত্যেকের কপালে পরিয়ে দিল সিঁদুরের ফোঁটা। তারপর সবার উদ্দেশ্যে বলল, ভাইয়েরা, আজ প্রতিশোধ গ্রহণের দিন। আমাদের যে ভাইদের আমরা হারিয়েছিলাম, আজ তার প্রতিশোধ গ্রহণ করতেই হবে। মহেশ সামন্তর বাড়ির মেলা টাকা পয়সা একবার লুট করতে পারলে বহুদিন আমাদের কোনো কাজ করতে হবে না। কিন্তু সামন্ত ভীষণ হুঁশিয়ার লোক। তার বাড়িতে তার লেঠেল আর কিছু আদিবাসী বুনোরা পাহারায় আছে। তাই আমাদেরও খুব হুঁশিয়ার থাকতে হবে। আমরা দুদলে ভাগ হয়ে হামলা করব। একদল ভিতরে ঢুকবে আর একদল বাইরে পাহারায় থাকবে। মনে রেখো,
কোনো স্ত্রীলোকের গায়ে হাত তুলবে না। তাহলে এসো, সবাই মিলে মায়ের প্রসাদ কারণ বাড়ি পান করে যাত্রা করা যাক। জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। সবাই হাঁকার দিয়ে উঠল। জঙ্গলে সে হাঁকের প্রতিধ্বনি উঠল। তারপর সবাই বন থেকে বেরিয়ে অপেক্ষমান দুটো সরু অথচ লম্বা বেশ বড় ছিপ নৌকায় উঠল। দ্রুত গতিতে নৌকা দুটি এগিয়ে চলল সপ্তগ্রামের দিকে। তখন আকাশে অল্প অল্প মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। জল কেটে এগিয়ে চলতে লাগলো নৌকো দুটো। দেখতে দেখতে সরস্বতী নদীর মুখ এসে গেল। কিছু দূর এগোতেই নদীর পাশে একটা বনঝোপের মতন জায়গা পাওয়া গেল। নৌকা দুটো সেখানে লুকিয়ে রেখে ডাকাতের দল এগিয়ে চলল মহেশ সামন্তর বাড়ির দিকে। অন্ধকারের বুক চিরে দলটা এগিয়ে চলল একটা সরীসৃপের মতো। সামন্তর বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ বাগানের মধ্যে দলটাকে দাঁড় করালো শ্যাম মল্লিক। অন্ধকার ছাদের বুকে অপেক্ষা করছিল দুটি প্রাণী, একজন দিবাকর, অন্যজন মহেশ সামন্ত। আজ অমাবস্যার রাত। পায়ে পায়ে প্রহর গড়িয়ে চলেছে, কিন্তু যাদের জন্য এই প্রতীক্ষা তাঁদেরই এখনো দেখা নেই। তবে কি তারা আজ এলো না? সমস্ত বাড়িটা চুপচাপ, কোথাও কারো সারা শব্দ নেই। কিন্তু একটু কান পাতলেই বোঝা যায় কিছু মানুষ নিঃশব্দে জেগে আছে। অতন্দ্র প্রহরায় তারা চেয়ে আছে সামনের দিকে। এখন শুধু ধৈর্যের পরীক্ষা। প্রহরের পর প্রহর পার হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে শিয়ালের ডাক। সামন্ত মশাইয়ের দু চোখের পাতা ভারী হয়ে আসছে। এমন সময় পূব দিকের বাঁশ বনের ধারে কয়েকটি আলোর বিন্দু দেখা দিল। সেগুলো যেন এদিকেই আসছে। একটু পরেই হাঁকার শোনা গেল। একদল মশালধারী লোক এসে সদর দরজায় ঘাঁ মারতে শুরু করল। সঙ্গে সঙ্গে সামন্ত মশাইয়ের মালো যোদ্ধারা পাঁচিলের ওপর থেকে তীর ছুটতে শুরু করল। ডাকাতরাও বর্ষা, সরকি, লেজা ছুটতে লাগল। গাছের মোটা গুড়ি দিয়ে দরজায় ক্রমাগত ঘা মারা চলল। ওদিকে অন্য একদল ডাকাত বাড়ির ওপাশের দরজায় গিয়ে হানা দিল। সব মিলিয়ে সামন্ত বাড়িতে এক আতঙ্কের পরিস্থিতির সূত্রপাত ঘটে গেল। সেই সঙ্গে শোনা গেল ডাকাতদের হুঙ্কার, সামন্ত, এখনো সময় আছে, দরজা খুলে দে, তাহলে প্রাণে মারবো না, নইলে ভেতরে ঢুকে সবাইকে কেটে ফেলবো। সামন্ত মশাই ভীষণ রেগে ছাদ থেকে কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু দিবাকর তার হাত চেপে ধরল। বলল, চুপ থাকুন কর্তা, এখন শব্দ করলে ওরা বুঝে যাবে আপনি কোথায় আছেন। বন্দুক ছুড়বেন না, ওটা একেবারে শেষ সময়ের জন্য। তার চাইতে বল্লম ছুড়ুন। এই নিন, আপনি ছাদের ওপাশে যান, আমি এ পাশে। তবে বেশি ধারে যাবেন না কর্তা, তীর মারতে পারে। আর কিছুক্ষণ টিকে থাকতে পারলেই ভোর হয়ে যাবে। সামন্ত মশাই ওপাশে চলে গেলেন। গিয়েই তার চোখ ছানা বড়া হয়ে গেল। পাঁচিলের বাইরে একটু দূরেই আছে একটা বট গাছ। তা থেকে কিছু ঝুড়ি নেমে ঝুলছে। সেই বট গাছে চড়ে তার ঝুড়ি ধরে দু একটা কালো ছায়ামূর্তি পাঁচিলের ওপর ঝুল খেয়ে ওঠার চেষ্টা করছে। আর এক দুবার চেষ্টা করলেই তারা সফল হয়ে যাবে। বেগতিক বুঝে সামন্ত মশাই গাদা বন্দুক তুলে সেদিকে একটা গুলি ছুড়লেন। গুলিটা লাগলো কিনা তা বোঝা গেল না, তবে দুটো মানুষ পড়ে গেল। সেই শব্দে দিবাকর ছুটে এলো, কিন্তু তখনই বাড়ির অন্যদিকে আগুন জ্বলে উঠল। ডাকাতরা বাড়ির ভিতরে জ্বলন্ত মশাল ছুঁড়ে মারছে। দু একটা গিয়ে পড়েছে গোয়াল ঘরের খড়ের চালে, তাতে ধরেছে আগুন। দেখতে দেখতে আগুনের শিখা লকলক করে উঠল। গরুগুলোর চিৎকার শোনা গেল। সামন্ত মশাই একটু দিশেহারা হয়ে পড়লেন। ঘরের দিকে যদি আগুন ছড়িয়ে পড়ে তো সর্বনাশ। লুকোনো কক্ষে স্ত্রী, পুত্র, কন্যারা আছে, ওরা তো বেরোতেও পারবে না। সব ভুলে তিনি সিঁড়ি দিয়ে দ্রুত নামতে লাগলেন। দিবাকর তার পিছনে ছুটল। কর্তা, কর্তা, সাবধানে, আগুন ওরা নিভিয়ে দেবে, ভয় নেই। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে লুকোনো ঘরের দিকে যাবার চেষ্টা করতেই নিচ দিয়ে সিঁড়ি বেয়ে যে উঠে এলো তাকে দেখেই হৃৎকম্প ধরে গেল সামন্ত মশাইয়ের। মিশকালো চেহারা, ঝাঁকড়া চুলে লাল ফেট্টি বাঁধা,
তেল চকচকে চেহারায় আলো ঠিকরে পড়ছে মশালের। হাতে একটা চকচকে খাড়া, পরনে সাদা খেটো ধুতি, চোখে একটা জলজলে দৃষ্টি। কোনো রকমে খাবি খেয়ে সামন্তমশাই বললেন, কে তুমি? উত্তরে একটা বিচ্ছিরি হাসি দিয়ে লোকটা বলে উঠল, শুধু আমাকে দেখেই ভিড়মি খেলে? বাকিদের তো এখনো দেখোইনি। আমি বৈদ্যনাথ, লোকে বলে বোদে ডাকাত। এবার তোমার কোমরে বাঁধা ওই চাবির গোছাটা দেবে, না গরদান থেকে মুন্ডুটা নামিয়ে দেব? সামন্ত মশাই বললেন, তুমি ভিতরে এলে কি করে? সে কথা এখন থাক, ওসব আমরা ফাঁস করি না। সময় নষ্ট করে লাভ নেই, চাবি দাও। বলেই বোঁদে কয়েক পা এগিয়ে এলো, কিন্তু হঠাৎ সামন্ত মশাইয়ের পিছন থেকে কেউ বলে উঠল, এই নে চাবি। সাথে সাথে একটা তীক্ষ্ণধার বর্ষা এসে বোঁদের পেটে আমূল ঢুকে গেল। সে ছিটকে পড়ল দেওয়ালের দিকে। দিবাকর ছুটে এলো, কথা আর দেরি নয়, একটা বেটা যখন ঢুকেছে আরো অনেক কটা ঢুকে যাবে। চলুন আমরা সুড়ঙ্গ দিয়ে পালাই, বাইরে গিয়ে সাহায্য চাইব গ্রামের মানুষের কাছে। কিন্তু দিবাকর, আমার স্ত্রী, পুত্র, কন্যা, ওদের কি হবে? ওরা ধরা পড়ে গেলে আমার সব যাবে। দিবাকর আবার বলে উঠল, চিন্তা নেই কথা, চিন্তা নেই, সে ঘরের খোঁজ কেউ পাবে না। খোঁজ পেলেও তালা ভাঙতে ভাঙতে বেলা হয়ে যাবে। কিন্তু আপনার এভাবে বাইরে থাকা ঠিক নয়। ঠিক তখনই সিঁড়িতে আরও পায়ের শব্দ শোনা গেল। দিবাকর কর্তাকে ঠেলে সুড়ঙ্গর গুপ্ত দরজার দিকে নিয়ে গেল। তারপর দুজনে আবার সেই গুপ্ত পথে এগোতে লাগলেন। অন্ধকার সুড়ঙ্গে দুজনের পায়ের শব্দ উঠল। একটু এগোতেই সেই কাঠের দরজা। পবন মাঝি ভালোই মেরামত করেছে। দরজাটা একটুখানি খুলে দুজনে আগে বাইরেটা দেখলেন। অন্ধকার রাত, ব্যাঙ ডাকছে, ঝিঝি ডাকছে, মুখে এসে লাগলো এক ঝলক ঠান্ডা হাওয়া। বোধহয় রাত শেষ হতে আর বেশি বাকি নেই। কিছুটা গেলেই একটা বহু পুরনো পীর সাহেবের দরগা, তার ওপাশে গ্রাম। দুজনে গ্রামের পথে এগোলেন। সিঁড়িতে আহত বোদেকে খুঁজে পেল শ্যামা। বোদের পেট থেকে তখন ভালোই রক্ত বের হচ্ছে। সাথে সাথে সে মত বদলালো। বোঁদে তার দীর্ঘদিনের সাথী। এ অবস্থায় বেশিক্ষণ পড়ে থাকলে সে একটু পরেই মারা যাবে। কোমর থেকে একটা ছোট্ট শিঙা বার করে ফুঁ দিল শ্যামা। একটু পরেই বেশ কয়েকজন ছুটে এলো। তাদের দেখেই শ্যাম মল্লিক বলে উঠল, বোদেকে সাবধানে তুলে নিয়ে চল, এখনই মধু কোবরেজকে খুঁজে বার করতে হবে। আজ হামলা এখানেই শেষ। সবাইকে বল, জালকোটা। তখনই অনেক দূরে পশ্চিমের মাঠ থেকে পুলিশের বাঁশির শব্দ আর লোকজনের চিৎকার ভেসে এলো। দু একবার গুলির শব্দও শোনা গেল। দাঁতে দাঁত চেপে শ্যামা বলল, ঠিক আছে, আজকে ফিরে চল। হঠাৎ কি মনে হতে সে মেঝে পড়ে থাকা আহত বোঁদের রক্ত আঙুলে করে তুলে নিয়ে দেওয়ালে কিছু একটা লিখতে লাগলো। একটু পরে দলের সবাই আহত সাথীদের তুলে নিয়ে বাঁশবনের মধ্য দিয়ে সরস্বতী নদীর দিকে ছুটতে লাগল। গ্রামের পথে সাহায্য পাবার আশায় যাচ্ছিলেন সামন্ত মশাই আর দিবাকর। হঠাৎ একদল সশস্ত্র লোকের সামনে পড়ে গেলেন তারা। একটা চিৎকার ভেসে এলো, হল্ট, কৌন হ্যায়? মুখে এসে পড়ল মশালের আলো। কোনো রকমে সামন্ত মশাই বললেন, আমি মহেশ সামন্ত, বাড়িতে ডাকাত পড়েছে, পালিয়ে এসেছি, সাহায্য করুন। একটা পরিচিত গলা ভেসে এলো পিছন থেকে, আরে সামন্ত মশাই, তুমি এখানে কি করছো? যিনি বললেন তাকে যে পুলিশের বেশে দেখবেন তা সামন্ত মশাই স্বপ্নেও কল্পনা করেননি। এ কি তিনি স্বপ্ন দেখছেন? মশালের আলোয় এ কাকে দেখছেন তিনি? এ যে সেই সন্ন্যাসী ঠাকুর, ঠিক দেখছেন তো? কিন্তু তখন তার আর ভাবার মতো সময় ছিল না। কোনো রকমে সন্ন্যাসী ঠাকুরের হাত দুটো ধরলেন। আমাকে বাঁচান, আপনি যেই হন, আমার বাড়িতে ডাকাত পড়েছে, শ্যামা ডাকাত। পুলিশের কর্তাটি বললেন, খুব অবাক হয়ে গেছো না সামন্ত? বলেছিলাম না আমার অন্য একটা পরিচয় আছে। চুঁচুড়ার ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে এই ডাকাতদের ধরার দায়িত্ব দিয়েছিলেন, তাই সন্ন্যাসীর ছদ্মবেশে খোঁজ খবর করছিলাম।
এখন তোমার বাড়িতেই তো যাচ্ছি, চলো, যেতে যেতে বাকি কথা হবে। এই, সবাই পা চালিয়ে চলো। কিন্তু সামন্ত মশাইয়ের বাড়িতে পৌঁছে সবাই দেখলেন পাখি উড়েছে, কেউ কোথাও নেই। শুধু কিছু লেঠেল এদিক ওদিক ছুটোছুটি করে তাদের কর্তাকে খুঁজছে। পুলিশের দলটাকে দেখে তারা সবাই ছুটে এলো। তাদের সাথে কর্তাকে দেখতে পেয়ে তারা আরো অবাক। সিঁড়ি দিয়ে উঠতেই জলে লেখাটা সবার নজরে পড়ল, আবার দেখা হবে, শ্যামা ডাকাত। তারপর সরস্বতী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। এখন সে শুধুই একটি সরু খাল। ডুমুরদহের ডাকাতেরাও আজ অতীত, কিন্তু হুগলি নদীর এপারে ওপারে প্রাচীন মানুষের মুখে আজও সেই সব ডাকাতের গল্প শোনা যায়।